মিনিমাম 25টা এমসিকিউ তুমি কমন পাবে না। আজকে সেটা বলবো না, আজকে বলবো 30 আউট অফ 30। কেন? কারণ অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স এই দুটো সাবজেক্টে শতভাগ নাম্বার পাওয়া যায়। আমি মাত্র 299টি এমসিকিউ দিচ্ছি, ভালো মতো করে প্র্যাকটিস করো। কোনো বই পড়তে হবে না, কোনো টেস্ট পেপার পড়া লাগবে না। এই টেস্ট পেপার টোটালি স্কুলে আছে বোর্ড কোশ্চেন সহ 146টি। তুমি এই 299টি এমসিকিউ প্র্যাকটিস করো এবং তারপরে এই স্কুলের এবং বোর্ড কোশ্চেন যে কোনো একটা পরীক্ষা দিয়ে দেখো তুমি কত পাও, তাহলে বুঝতে পারবে কেন বলতেছি এই 299টি এমসিকিউ অবশ্যই তোমার করতে হবে। তো চলো মূল ভিডিও দেখি। তোমাদের অবশ্যই মনে আছে গত ক্লাসে কিন্তু আমি বলেছি বাংলা দ্বিতীয় পত্রে মিনিমাম 24টা তুমি কমন পাবে। বাংলা দ্বিতীয় পত্রে সেখানে কি বলেছিলাম, 3 স্টেপ সাজেশন। আজকেও সেভাবেই করেছি, সেটার ব্যাখ্যাটা আমরা দেখবো। দেখতেই পাচ্ছ বোর্ড প্রশ্ন হচ্ছে আজকে আমাদের জন্য কত, 2015 থেকে 2025 পর্যন্ত। বাংলা দ্বিতীয় পত্রে ছিল 2023 থেকে 25 পর্যন্ত। পাঠ্য বই প্রতিটা লাইন বিশ্লেষণ এবং টেস্ট পেপার অ্যানালাইসিস, এই অংশটা আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। একটি প্রশ্ন, 1,20,000 টাকা মূলধন হিসাবে ব্যবসায় আনয়ন করায় হিসাব সমীকরণে কোন উপাদানের প্রভাব পড়বে? আমরা জানি এ এবং ই উপাদানের পরিবর্তন ঘটবে। ব্যাখ্যাটা পরে আসতেছি। এই প্রশ্নটা কেন এত ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে এজন্যই, রাজশাহী বোর্ড 15তে আসছে, দিনাজপুর বোর্ড 15তে আসছে, সিলেট বোর্ড 21-এ আসছে, বরিশাল বোর্ডে 2 বছর পর পর আসছে, 23 এবং 22-এ। তাহলে কতটা ইম্পর্টেন্ট না? তাহলে এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো বারবার রিভিশন, অর্থাৎ খেয়াল করে দেখো সংখ্যাটাও কিন্তু পরিবর্তন হয়নি। 1,20,000 1,20,000 কোনো পরিবর্তন হয়নি, যদিও সংখ্যাটা এখানে ভ্যারি করে না, বাট তারপরও সেম টু সেম তুলে দিয়েছে। এই টাইপের প্রশ্নগুলো আমি স্টেপ 1-এ রাখছি। এরপরে যেটা একবার আসছে তার নিচে রেখেছি, এরপরে যেটা স্কুলে সবচেয়ে বেশিবার আসছে আমরা আর একটা দেখাচ্ছি। এবং এই কোশ্চেনটা যদি আমার কোনো শিক্ষার্থী পড়ে নাও যায়, সে আনসার করতে পারবে। কেন পারবে? কারণ এই অধ্যায়ে আমি মাত্র একটি লেনদেন দিয়েছি, যেখানে 25 থেকে 26টা লেনদেন আছে, সবগুলো হয়ে যায়, পুরা চ্যাপ্টারটা ক্লিয়ার। এটা একটু দেখাবো। আমরা আর একটা প্রশ্ন দেখব। দেখতে পাচ্ছ রোহানের বেতন অপরিশোধিত রয়েছে, এর সঠিক জাবেদা কোনটি? এর সঠিক জাবেদা অপরিশোধিত মানে হচ্ছে বকেয়া। বেতন ডেবিট, বকেয়া বেতন গ্রেড। এটা আমরা কম বেশি জানি। দেখো এটা কতগুলো বোর্ডে আসছে, কতগুলো বোর্ডে সেম কোশ্চেনটা তুলে দিয়েছে, সেম কোশ্চেনটা তুলে দিয়েছে। তাহলে তুমি কেন পারবে না? বেতন বকেয়া রয়েছে আর রোহানের বেতন অপরিশোধিত রয়েছে, সেম কথা। কতগুলো বোর্ডে আসছে, তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আমি স্টেপ 1-এ রেখেছি, যারা শিক্ষার্থীরা খুব দ্রুত ক্যাচ করতে পারে। আর এটা আমি করে আসছি, রাইট? এখন দেখবো টেস্ট পেপার অ্যানালাইসিস। টেস্ট পেপারে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম 30 থেকে 40টা স্কুলের মধ্যে এই কোশ্চেনটা আসছে। এই কোশ্চেনটা আসছে, দেখো কোশ্চেনটা কি, প্রতিটি দেনাদার এবং পাওনাদারের জন্য প্রস্তুতকৃত খতিয়ানকে কি বলা হয়? আমরা জানি এটা হচ্ছে সহকারী খতিয়ান, রাইট? তাহলে এই কোশ্চেনটা আমাদের আসছে অনেকগুলো স্কুলে, অনেকগুলো বোর্ডেও আসছে, তার মানে এটা তোমার জন্য হট ফেভারিট। তারা টেস্ট পেপার ঠিক এইভাবে অ্যানালাইজ করা হয়েছে। এবার আসা হচ্ছে পাঠ্য বই বিশ্লেষণ। পাঠ্য বই বিশ্লেষণ করার সময় বলছি চেক ওয়েবসাইট। আমি একটু ওয়েবসাইটে যাব, আমাদের যে ওয়েবসাইট আছে rajuacademy.com, সেখানে আমরা একটু দিতে চাই। দেখো এখানে যদি আমি আসি আমাদের ওয়েবসাইটে, লিখলাম rajuacademy.com, বা দেখো এখানে যদি আসি, আমরা প্রথমে 2 নম্বরের যে কোর্সটা আছে সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কি কমার্স। কমার্সের মধ্যে দেখতে পাচ্ছি 13টি বিষয়ের মধ্যে প্রথমে আছে কি হিসাব বিজ্ঞান, ফিন্যান্স এবং ব্যবসায় উদ্যোগ। ফিন্যান্সের ক্ষেত্রে দেখো ব্যবসা উদ্যোগে 5টি অধ্যায় থেকে 10টি করে সৃজনশীল, ফিন্যান্সের 5টি অধ্যায় থেকে 10টি করে সৃজনশীল, একটি আর্থিক বিবরণী, একটি আর্থিক বিবরণী, একটি রেওয়ামিল, একটি খতিয়ান, একটি লেনদেন, এবং দেখতে পাচ্ছি 25টি জাবেদা। জাস্ট 25টি জাবেদা করলে সব জাবেদা ক্লিয়ার। এরপর আছে কি 2টি দ্রুতপা দাখলা পদ্ধতি, 2টি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, হিসাব বিজ্ঞানের 40টি এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে আর কি চাই? আমার পাঠ্য বই বিশ্লেষণ হয়ে গেছে না? আমি তো এখানে বিশ্লেষণ করে তৈরি করে দিয়েছি, আমার এই জন্য মূল বইটা লাগতেছে না, জাস্ট অল ইন ওয়ান। এবার চলো আমাদের মূল এমসিকিউ অংশটা দেখব। যারা এই কোর্সটি এনরোল করতে চাও সরাসরি আমাদের ওয়েবসাইট rajuacademy.com, সেখানে যাইতে পারো। অথবা আবারও বলতেছি, অথবা আমরা কি করতে পারি, এখানে দেওয়া আছে আমাদের পরের যে পেজটা, সেই পেজ দেখতে পাচ্ছি। তাহলে তোমরা চাইলে কোর্সটা এনরোল করতে পারো, rajuacademy.com গুগল ক্রোমে সার্চ করবে, অথবা তোমরা এই যে পিডিএফ কোর্স আকারে গুগল ক্রোমে গিয়ে rajuacademy.com, অথবা হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে লিখবে জি আমি ক্রয় করতে চাই, এতটুকু লিখলেই হবে।
চল আমরা মূল এমসিকিউটা কম্পিউটার স্ক্রিনে দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় দিয়ে। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? তাহলে আবিধানিক অর্থ হচ্ছে কি? গ্রহণ আর হচ্ছে প্রদান। তাহলে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান। আমি নিশ্চিত আমার সাথে যারা এই ক্লাসটি এখন দেখতেছো, জাস্ট 2 থেকে 3 বার দেখো, তোমাদের সবগুলো মুখস্থ হয়ে যাবে। আমরা যদি অ্যাকাউন্টিংটা বুঝে পড়তে হয়, লেনদেন সংক্রান্ত ঘটনা, এটা হবে দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটোই, পাশাপাশি হচ্ছে এটা হবে ঐতিহাসিক। প্রতিটি লেনদেন কাকে ইফেক্ট করে? সেটা হচ্ছে দুটি হিসাব খাতকে, রাইট, হিসাব সমীকরণকে, আর্থিক অবস্থাকে। তার মানে 3টাই আমাদের উত্তর হচ্ছে। প্রতিটি লেনদেনের দুটি পক্ষ, একটা ডেবিট একটা হচ্ছে ক্রেডিট, তার মানে দ্বৈত সত্তা। অনাদায়ী পাওনার সঞ্চিতি লেনদেনের কোন বৈশিষ্ট্যের উদাহরণ? অফকোর্স আমরা বুঝতে পারলাম এটা ঐতিহাসিক ঘটনা। ধারে আসবাবপত্র ক্রয়, ধারে আসবাবপত্র ক্রয়, আমি যেহেতু আমার পেইড শিক্ষার্থীদের মাত্র একটা লেনদেনের মানে অঙ্ক দিয়েছি, সেখানে সবগুলোই আছে। ধারে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা, হিসাব সমীকরণে ধারে আসবাবপত্র আমার জন্য হচ্ছে অ্যাসেট, তার মানে এ বৃদ্ধি পেল, এবং যেহেতু ধারে আমরা ক্রয় করেছি তাহলে লায়াবিলিটিস বৃদ্ধি। আমি জানি আমার শিক্ষার্থী এখন যেহেতু সবাই পরীক্ষার্থী, এই বিষয়টা অন্তত জানো, কোনটা আয়, কোনটা দায়, কোনটা সম্পদ, এগুলো আই থিঙ্ক তোমাদের এখন কম বেশি জানার কথা। মালিকানার সত্ত্বকে কারা ইফেক্ট করে, কোন উপাদানগুলো এটা ইফেক্ট করবে? 4টা উপাদান। আমাদের নিচে আর কয়েকটা এমসিকিউ আছে, ওইখানে বিস্তারিত দেয়া আছে। তাহলে 4টা উপাদান মনে রাখতে হবে। ব্যাংক হতে ঋণ গ্রহণের ফলে হিসাব সমীকরণের কোনটা ইফেক্ট করবে? আমাদের এ, এল এবং ইর মধ্যে। আমি ঋণ নিয়েছি, টাকা তো আসছে, তার মানে মোট সম্পদ বাড়লো এবং আমার দায় বাড়লো, এটা আমাকে পরিশোধ করতে হবে, তার মানে এল। হিসাব সমীকরণ হচ্ছে, এটা মনে হয় না কারো বলার প্রয়োজন আছে, সবচেয়ে কমন এমসিকিউ এবং সবচেয়ে সহজ এমসিকিউ। এইখানে সেই 4টা উপাদান, যেটা আমি তোমাদের আগের এমসিকিউ বলেছিলাম, 4টা উপাদান হবে। হিসাব মালিকানার সত্ত্বকে ইফেক্ট করে যে 4টি উপাদান, সেই 4টা উপাদান হচ্ছে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস হচ্ছে ডি, ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স এবং লাস্ট হচ্ছে কি? ড্রয়িংস। ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে, তৃতীয় পক্ষের দাবি, এই যে দাবির কথা বলা হয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, সেটা হবে কি? দায়। বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটা? এটা হচ্ছে ক্রেডিট নোট। তাহলে বিক্রয় ফেরত যদি ক্রেডিট নোট হয়, তাহলে ক্রয় ফেরত কি হবে? ডেবিট নোট। মালিকানার সত্ত্বকে ইফেক্ট করে কে? এই যে ভাড়া প্রদান, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, 4টা মনে রাখলেই হয়ে গেল প্রিয় শিক্ষার্থী। ক্রয় জাবেদার উৎস হবে চালান। ক্রয় জাবেদার উৎস কোনটি? সেটা হবে চালান। ক্রেডিট নোট আমরা আগেই জানি, এটা হচ্ছে ধারে বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে সেটা হবে কি? ক্রেডিট নোট। ব্যবসায়ের জন্য কোনটি ব্যবহার করা হয়? ডেবিট ভাউচার। তাহলে ব্যবসায়ের জন্য কোনটি ব্যবহার করা হয়? ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। দেখো 4টা অপশন কিন্তু এলোমেলো মনে হচ্ছে বলে কোনটা আনসার হবে? অর্থাৎ এই টাইপের এমসিকিউগুলো যেন ভুল না হয়, একটু ভালো মতো করে খেয়াল রাখতে হবে। কে ক্রেডিট নোট তৈরি করে? বিক্রেতা। তাহলে ডেবিট নোট কে তৈরি করবে? ক্রেতা। ওকে, আমরা আবার পরের এমসিকিউটা দেখব। ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা। হয়ে গেল। নেক্সট, ক্যাশ মেমোতে সাধারণত কোন সেট, মানে ক্যাশ মেমো সাধারণত কত সেট তৈরি করা হয়? সেটা হচ্ছে 3 সেট। ক্যাশ মেমো সাধারণত 3 সেট তৈরি করা হয়। কিসের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে চালান। কিসের উপর বেস করে মানে ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? সেটা হবে চালান। চালান কে প্রস্তুত করে? বিক্রেতা। চালান কে প্রস্তুত করে? বিক্রেতা। আমরা 3 নম্বর অধ্যায়ে চলে আসলাম। বর্তমানে হিসাবের ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। বর্তমানে হিসাবের ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় করলাম 60,000 টাকা। লেনদেনটিতে কোন কোন হিসাব খাত মানে ইফেক্ট করেছে? ল্যাপটপ একটা সম্পদ বৃদ্ধি পেল এবং এর জন্য আবার টাকা চলে গেল, দ্যাট মিনস হচ্ছে সম্পদ বৃদ্ধি আবার হচ্ছে সম্পদ হ্রাস, দুটোই হবে। এ প্লাস এবং এ হচ্ছে মাইনাস। কোনটি হ্রাস পেলে ক্রেডিট হবে? সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, বাট যদি কমে যায় তাহলে ক্রেডিট। দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবকে বলা হয় হচ্ছে ডেটর। সুবিধা প্রদানকারীকে বলা হয় ক্রেডিটর। মনে রাখতে হবে। হিসাব চক্রের 7ম ধাপ, এটা হবে কার্যপত্র। হিসাব চক্রের 7ম ধাপ কোনটি? কার্যপত্র।
খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। অষ্টম ধাপটা হলো আর্থিক বিবরণী। কার্যপত্রের সহায়তা নিয়ে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। তাহলে হিসাব চক্রের অষ্টম ধাপ কোনটা? আর্থিক বিবরণী। হিসাব চক্রের শেষ ধাপ কোনটা? হিসাব পরবর্তী রেওয়ামিল। হিসাব পরবর্তী রেওয়ামিল হচ্ছে হিসাব চক্রের শেষ ধাপ। হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? হিসাব পরবর্তী রেওয়ামিল। হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্ত করা, মানে জাবেদা। হিসাব চক্রের ধাপগুলো পূর্ববর্তী এবং পরবর্তী বছরের মধ্যে কি রক্ষা করে? ধারাবাহিকতা, একটার পর আরেকটা, একটার পর একটা, মানে কনসিকুয়েন্সটা মেনটেন করা হয়। আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয় কোনটা? ওই যে কার্যপত্র বললাম, মানে খসড়া হিসাবে ব্যবহার করা হয় কার্যপত্রকে। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন হিসাব? নামিক হিসাব। নামিক হিসাব মানে আয় ব্যয় হিসাব, তার মানে 1 আর হচ্ছে 3। একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয় না? নামিক হিসাব, সেটা হচ্ছে আয় আর হচ্ছে ব্যয়। হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয়, কারণ এটা হচ্ছে পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি? সর্বজনীন স্বীকৃত, সবার জন্য এটা গ্রহণযোগ্য। হিসাব বিজ্ঞানের ধারাবাহিক প্রক্রিয়াকে বলা হয় হিসাব চক্র। হিসাব চক্র কয়টি ধাপে সম্পন্ন হয়? 10টি। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? পরীক্ষায় যে কোনো একটা অপশন থাকতে পারে। দ্বৈত সত্তা থাকতে পারে, ডেবিট ক্রেডিট নির্ণয় এটাও থাকতে পারে, সামগ্রিক ফলাফল নির্ণয় এটাও হতে পারে। তার মানে এখানে 3টা MCQ একটার মধ্যে। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি? দ্বৈত সত্তা, ডেবিট ক্রেডিট নির্ণয়, সামগ্রিক ফলাফল নির্ণয়। তুমি শুধু দেখবে তোমার অপশনে কোনটা আছে, রাইট? আমরা এবার পরের MCQটা চলে যাচ্ছি। ওকে, অধ্যায় 4-এ চলে আসলাম। ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ, মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ গ্রহণ করেছি, মূলধন জাতীয় প্রাপ্তি, আমার এটা বড় একটা অ্যামাউন্ট হবে। যন্ত্রপাতি ক্রয়ের ভাড়া কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয়। আমি যদি গরু ক্রয় করতে চাই কুরবানির হাটে, তাহলে সে গরু বাড়িতে আনার জন্য যে ভাড়াটা দেওয়া লাগবে সেটাও কিন্তু গরু ক্রয়ের সাথেই সংযুক্ত হবে। মূলধন জাতীয় ব্যয়ের দ্বারা কোনটি অর্জিত হয়? এটা হচ্ছে সম্পদ। মূলধন জাতীয় ব্যয়ের দ্বারা কোনটি অর্জিত হয়? সেটা হচ্ছে সম্পদ। মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য তাহলে কি? দীর্ঘমেয়াদী, অনেক দিন যাবত, নিয়মিত এবং বড় অঙ্কের। নিয়মিত হবে না, কারণ মূলধন জাতীয় তো প্রতিদিন হবে না। আমি প্রতিদিন একটা করে কম্পিউটার ক্রয় করব না, ব্যাপারটা এরকম, প্রতিদিন আসবাবপত্র ক্রয় করব না। তার মানে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। এবার দেখো তার বিপরীত, একেবারে বিপরীত, মুনাফা জাতীয় লেনদেন। স্বল্প মেয়াদী, নিয়মিত, টাকার অঙ্কটা ছোট হবে, ছোট বড় মিলেই হয়, ছোট হবে। যন্ত্রপাতি ক্রয়ের জন্য 2000 টাকা পরিবহন খরচ, যেটা আমরা আগেই বলে আসলাম। ওই কুরবানির গরু দিয়ে উদাহরণ যেটা দিলাম, এটা মূলধন জাতীয় ব্যয়। বিনিয়োগের উপর অর্জিত সুদ, এটা আমার জন্য আয়। বিনিয়োগ করেছি, ইনভেস্ট করেছি, মুনাফা পেয়েছি, তার মানে মুনাফা জাতীয় আয়। নেক্সট, কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রয় লব্ধ অর্থ, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। কম্পিউটার বিক্রয় করেছেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার বিক্রয় করি নাই, আমি কম্পিউটারের ব্যবসাই করি। দ্যাট মিন্স কম্পিউটার আমার কাছে তখন হচ্ছে পণ্য। একজন চিকিৎসকের পরিবারের মুনাফাজাত ব্যয় কোনটি? ঔষধ ক্রয়। তাহলে একজন চিকিৎসকের পরিবারের মুনাফাজাত ব্যয় কোনটা? এটা হবে ঔষধ ক্রয়। ফ্রিজ, চেম্বার ভাড়া, তাপমাত্রা পরিমাপক যন্ত্র ক্রয়, এইগুলো আসলে তো প্রতিদিনের জন্য হবে না। কোনটি মুনাফা জাতীয় ব্যয়? এটা হবে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষয়, মুনাফা জাতীয় ব্যয়। বাকি 4টার দিকে তাকালেই বুঝতে পারবে কোনটি মুনাফা জাতীয় ব্যয়। আবার দিলাম, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, সাধারণ সঞ্চিতি, একটা আমাদের জন্য ব্যয় হবে না এখানে, জাস্ট মূলধনের সুদ। কোনটি অন্য 3টি হতে ভিন্ন? তখন 4টা অপশনই খুব ভালো করে পড়ে দেখতে হবে। শিক্ষানবিশ ভাতা আমার জন্য খরচ, বিমা স্যালামি এটাও খরচ, খাজনা এবং কর এটাও খরচ, বাট শিক্ষানবিশ স্যালামি এটা হচ্ছে আয়। দ্যাট মিন্স এটা হচ্ছে বাকি 3টার চেয়ে ভিন্ন। কোন ব্যয়কে অস্থায়ীভাবে মূলধন জাতীয় ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা হয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মানে অস্থায়ীভাবে, স্থায়ীভাবে না, অস্থায়ীভাবে মূলধন জাতীয় ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা হয়। মানে ব্যয়টা আমি করেছি একবারে, কিন্তু ভিন্ন ভিন্ন বছরে সেটা দেখাবো, ব্যাপারটা এরকম। এই যে 3টা উদাহরণ দিয়েছি এখানে, এই 3টাই বেস্ট, মানে দুটো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, এখানে এটা দেওয়া হয় নাই, এটাও খুব ইম্পর্টেন্ট। পুরনো মেশিনের নতুন যন্ত্রাংশ সংযোজনের ব্যয়কে কোন ধরনের ব্যয় বলা হবে? এটা মূলধন জাতীয়।
মূলধন জাতীয় ব্যয় কোনটা? জমি ক্রয়, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়। হয়ে গেল, আলহামদুলিল্লাহ। নেক্সট, পরের অধ্যায়ে চলে আসছি, জাবেদা। এটাই আমরা প্রথমে আলোচনা করেছিলাম, রোহানের বেতন অপরিশোধিত রয়েছে, এর সঠিক জাবেদা কোনটা হবে? আমরা বলছিলাম বেতন ডেবিট, বকেয়া বেতন হচ্ছে ক্রেডিট। হিসাবের সহকারী বই কোনটি? জাবেদা। হিসাবের সহকারী বই হচ্ছে জাবেদা। জাবেদায় তারিখ লেখার ধারাবাহিকতা, প্রথমে হবে বছর, এরপরে মাস, এরপর হচ্ছে দিন। তাহলে বছর, মাস, দিন। লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ দেখা দিলে কোনটি হতে তার ব্যাখ্যা পাওয়া যায়? জাবেদা। লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ দেখা দিলে কোনটি হতে তার ব্যাখ্যা পাওয়া যাবে সেটা হচ্ছে জাবেদা, কারণ জাবেদায় ব্যাখ্যা সহ লেখা হয়। জাবেদাকে হিসাবের কোন বই বলা হয়? প্রাথমিক বই। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। নিচের কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক না? তাহলে জাবেদা, খতিয়ান, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। জাবেদা না করলে প্রবলেম নাই। বিশেষ জাবেদা হলো ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, সমন্বয় জাবেদা বিশেষ জাবেদার মধ্যে পড়ে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। তাহলে বিশেষ জাবেদা হলো ক্রয় ফেরত জাবেদা আর হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। বিশেষ জাবেদা কয় ধরনের হয়? এটা হবে 6 ধরনের। বিশেষ জাবেদা হবে 6 ধরনের। ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, মানে এরকম মোট 6টা হবে। নিচের কোনটি বিশেষ জাবেদা? ওই যে নগদ প্রদান জাবেদা, বিক্রয় জাবেদা। দেখো, নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, তার মানে হচ্ছে 6 ধরনের হবে। ক্রয়, বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রদান, নগদ প্রাপ্তি, তার মানে 6 ধরনের হবে বিশেষ জাবেদা। রাইট। নেক্সট, ক্রয় ফেরত জাবেদা উৎস দলিল কোনটা? এটা আমরা একবার দ্বিতীয় অধ্যায় দেখে আসছি, এটা হচ্ছে ডেবিট নোট। বিক্রয় জাবেদায় কোন কলামটি অনুপস্থিত থাকে? সেটা হচ্ছে শর্ত। বিক্রয় জাবেদার মধ্যে কোনো শর্ত থাকে না। প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কোন হিসাব ক্রেডিট হবে জাবেদার মধ্যে? সেটা হচ্ছে কি? ব্যাংক হিসাব। প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কোন হিসাব ক্রেডিট হবে? সেটা হবে কি? ব্যাংক হিসাব। 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। 9,000 টাকা আমি দিয়েছি, তাহলে ডেবিট হিসাব কোনটা হবে? পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার আগে ছিল ক্রেডিট, এখন পাওনাদার হবে কি? ডেবিট, কারণ তার টাকাটা পরিশোধ করা হয়েছে। পাওনাদার কমে গিয়েছে, পাওনাদার বাড়লে ক্রেডিট, বাট কমলে হবে ডেবিট। প্রাইস বন্ড ভাঙানো হলো, তাহলে ব্যাংক যে বিনিয়োগ, মূলত প্রাইস বন্ড ভাঙানো হলো, কোন হিসাবটি ক্রেডিট হবে? সেটা হচ্ছে বিনিয়োগ। প্রাইস বন্ড ভাঙানো হলে কোন হিসাবটি ক্রেডিট হবে? সেটা হবে বিনিয়োগ। নিচের কোনটি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা বাকি 3টার সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবে নিচের কোনটি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এটা হচ্ছে অনাদায়ী পাওনা। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ হয়ে যায় আয় ব্যয় হিসাব, উত্তোলন হিসাব। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ হয়ে যায় আয় ব্যয় উত্তোলন হিসাব। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ হয়ে যায় আয় ব্যয় এবং হচ্ছে উত্তোলন হিসাব। সমাপনী জাবেদা দ্বারা বন্ধ করা হয়, দেখতেই পাচ্ছ এখানে কি লেখা হয়েছে? ডাক ও তার খরচ, প্যাকিং খরচ, মানে খরচ দেখতে পাচ্ছি আমরা সবগুলা। নেক্সট, কোন দফাটি সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়? অগ্রিম বেতন, অফিস খরচ, ব্যাংক জমা, সুদ, ইজারা ভাড়া, তার মানে অগ্রিম বেতন। নর্মালটার থেকে একটু ভিন্ন, বকেয়া, অগ্রিম, এই টাইপের লেখাগুলো থাকবে। নেক্সট, ধারের সম্পত্তি ক্রয় বিক্রয় কোন জাবেদায় লিপিবদ্ধ হবে? অন্যান্য জাবেদায়। ধারের সম্পত্তি ক্রয় বিক্রয় কোন জাবেদায় লিপিবদ্ধ হবে? বাকি যে 3টা দেয়া আছে তার মধ্যে থেকে আলাদা, অন্যান্য জাবেদা। প্রকৃত জাবেদা লিপিবদ্ধ করা হয় বকেয়া বেতন। একটা শর্ত দেখতে পাচ্ছি, টোটাল মেয়াদ হচ্ছে 30 দিন, 10 দিনের মধ্যে প্রদান করলে 3% বাট্টা পাওয়া যাবে। বুঝতে পারছো? টোটাল মেয়াদ হচ্ছে কত? 30, 10 দিনের মধ্যে প্রদান করলে 3% বাট্টা, এটা হচ্ছে বিক্রয় শর্ত। বাট্টা মঞ্জুর এবং বাট্টা প্রাপ্তি হলে লিপিবদ্ধ করা হয় বিশেষ জাবেদায়। বাট্টা মঞ্জুর করা হলো এবং বাট্টা প্রাপ্তিটা হচ্ছে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হবে। অগ্রিম ভাড়া 2,000 টাকা হিসাবের কোন বইয়ে অন্তর্ভুক্ত হবে? সমন্বয় জাবেদা। ওই যে অগ্রিম ভাড়া, বকেয়া বেতন, এই টাইপেরগুলো থাকলে। সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য কোন দাখিলাটা অপরিহার্য? এটা হচ্ছে সমন্বয় দাখিলা অপরিহার্য। বিল বাট্টাকরণ জনিত দাখিলাটা খুবই ইম্পর্টেন্ট। 79 নম্বরে এমসিকিউটা মনে রাখতে হবে, কয়েকবার পড়ে রাখবা, ডিরেক্ট কাউন্ট পড়বে, কোনো অপশনও পরিবর্তন করবে না। উত্তর হচ্ছে প্রকৃত জাবেদা। বিক্রয় কোনটি সংরক্ষণ করে না? মানে বিক্রেতা কোনটি সংরক্ষণ করে না? কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বিক্রয় মানে কি করা হয়? এটা ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। মূল কথা, এটা কি করে না? এটা সংরক্ষণ করেন না। আমরা চলে আসলাম খতিয়ানে।
কোনটি থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে খতিয়ান থেকে। লেনদেনের শেষ আশ্রয়স্থল, এক কথায় খতিয়ান। ব্যবসায়ী হিসাব সংরক্ষণে কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক? সেটা হচ্ছে খতিয়ান। খতিয়ান হিসেবে প্রয়োজন বই, পাকা বই, সকল বইয়ের রাজা, স্থায়ী বই, সব। মানে বই কথা বললে সকল বইয়ের রাজা, স্থায়ী বই, পাকা বই। মালিকানা সত্ত্ব হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? সেটা হচ্ছে ক্রেডিট জের। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব সবসময় ক্রেডিট জের। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ডেবিট, ডেবিট তার মানে হচ্ছে সম্পদ, খরচ, ক্ষতি। সম্পদ, খরচ, ক্ষতি। আয়, দায়, মূলধন, ক্রেডিট উদ্বৃত্ত তার মানে হচ্ছে আয় আর হচ্ছে দায়। তার মানে আমি পরপর দুটি এমসিকিউ দিয়েছি সেম একবারে, ৮৬ এবং ৮৭ নাম্বারটা ইম্পর্টেন্ট পরীক্ষা, যেখানে একটা আসবেই ৮৬ এবং ৮৭-র মধ্যে। নেক্সট, ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? ডেবিট। মানে ক্রেডিট ব্যালেন্স সাধারণত কি নির্দেশ করে? আয় এবং হচ্ছে দায়। একবার পড়ে আসলাম, আবারও হলো। এবার আসি, সিএফ দ্বারা কি বোঝায়? সম্মুখে নিত। সিএফ, সিএফ দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে সম্মুখে নিত। কোন হিসাবটি মূল খতিয়ান? দেনাদার হিসাব। দেনাদার, পাওনাদার হচ্ছে মূল খতিয়ান। তুমি বাকি অপশনগুলোর দিকে তাকালেও কিন্তু বুঝতে পারবে বলে এটা আলাদা, তার মানে এটা উত্তর হবে। সহকারী খতিয়ানে অন্তর্ভুক্ত হিসাব, করিম ট্রেডার্স হিসাব, জামাল হিসাব, ব্যাংক হিসাব, সেম এমসিকিউ পরেরটাও। ক্রয় হিসাব, তামিম এন্টারপ্রাইজ, মিম ট্রেডার। দেখো, খেয়াল করে দেখো, 92 নাম্বার এমসিকিউ যারা পারবে তারা 93 নাম্বার এমসিকিউটাও পারবে। 92 নাম্বার অ্যান্সার 1 আর হচ্ছে 2, শুধু নামগুলো। তাহলে 93 নাম্বার এমসিকিউ সেমটাই হবে, 2 এবং 3। নেক্সট, এইটা নিয়ে আমি শুরুতে কথা বলেছিলাম, সবচেয়ে বেশি স্কুলে আসছে। সেটা কি? দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলা হয়? সহকারী খতিয়ান। বিশেষ জাবেদা হতে কখন সহকারী খতিয়ান পোস্টিং দেওয়া হয়? প্রতিদিন। বিশেষ জাবেদা হতে কখন সহকারী খতিয়ানে পোস্টিং দেওয়া হয়? প্রতিদিন। চলমান জের ছক পদ্ধতিতে ব্যালেন্স বা জের কখন নির্ণয় করা হয়? যে কোনো সময় লেনদেন লিপিবদ্ধ করার পর। যে কোনো সময় অথবা লেনদেন লিপিবদ্ধ করার পর। চলমান জের ছক পদ্ধতিতে ব্যালেন্স বা জের কখন নির্ণয় করা হয়? যে কোনো সময় অথবা লেনদেন লিপিবদ্ধ করার পর, অথবা লেনদেন লিপিবদ্ধ করার পর। অধ্যায় 9, রেয়ামিল। নিচের কোনটির মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই? যেটা হচ্ছে রেয়ামিলের উদ্দেশ্য। এটা হচ্ছে রেয়ামিল। রেয়ামিল প্রস্তুত করার উদ্দেশ্য কি? লেনদেন নির্ভুলভাবে লিপিবদ্ধকরণ, মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। মোট ডেবিট টাকার সাথে মোট ক্রেডিট মিলল কিনা? এই যে পরের টাইম সিকিউ উত্তর ইতিমধ্যে হয়ে গেছে আমাদের, রাইট? র্যামিল প্রস্তুতের উদ্দেশ্য হলো গাণিতিক শুদ্ধতা যাচাই। সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মজুদ, নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। নেক্সট, কোনটি অন্য 3টি হতে ভিন্ন? যেটা আমরা আরেকটা এমসিকিউ দেখে আসছি, আমরা তখন 4টাই পড়তে হবে। মজুরি আমার জন্য খরচ, বিজ্ঞাপন আমার জন্য খরচ, ভাড়া আমার জন্য খরচ, বাট উপভাড়া সাবলেট এটা আমার জন্য আয়। কোন র্যামিলে অন্তর্ভুক্ত হবে না? কোনটি র্যামিলে অন্তর্ভুক্ত হবে না? প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক হাতে নগদ র্যামিলে অন্তর্ভুক্ত হবে না। তার মানে আমাদের উত্তর আছে শুধুমাত্র প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স এবং প্রারম্ভিক হাতে নগদ, এই দুটো আমাদের অন্তর্ভুক্ত হবে না। কোন হিসাবটি ব্যতিক্রম? পাওনাদার আমার জন্য হচ্ছে দায়, ঋণ আমার জন্য দায়, বকেয়া বেতন আমার জন্য দায়, প্রদত্ত ঋণ আমি ঋণ নিজে প্রদান করছি, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। তার মানে এটা হচ্ছে আমার জন্য সম্পদের মতো। দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে কত? খ নম্বর। হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে দায়ের বিপরীতে সঞ্চিতি ধরা অনুচিত? এটা হবে রক্ষণশীলতার নীতি, যেখানে আমরা করি হচ্ছে ওই যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমাদের মূলত করা হয় হচ্ছে সমাপনী মজুদ পণ্য। বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত হলো বিবিধ দেনাদার। বিক্রয় খতিয়ানের জের দেনাদার, ক্রয় খতিয়ানের জের পাওনাদার। এটা আমরা র্যামিলের দিকে পেয়ে থাকি। র্যামিলে অন্তর্ভুক্ত হবে প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী হাতে নগদ। 3 এখানে খেয়াল করে দেখো, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত আসবে না, প্রারম্ভিক মজুদ পণ্য আসবে, সমাপনী হাতে নগদ আসবে। তার মানে উত্তর হচ্ছে 2 আর হচ্ছে 3। র্যামিলে ক্রেডিট দিকে বসে ব্যাংক জমার সুদ, বহি ফেরত, উপভাড়া, রাইট? যে কোনো একটা অপশনে থাকতে পারে পরীক্ষায়। তাহলে র্যামিলে ক্রেডিট দিকে বসে কোনটা? ব্যাংক জমার সুদ, বহি ফেরত এবং হচ্ছে উপভাড়া, রাইট?
নেক্সট, কোন হিসাবটি র্যামিলের ডেবিট দিকে এবার বসে? পাওনাদার বা টাকা সঞ্চিতি খুবই ইম্পর্টেন্ট, এখানে এমসিকিউ বলে হয়ে যায় তোমাদের এমসিকিউ করার ক্ষেত্রে। প্রদত্ত ঋণ এবং হচ্ছে কমিশন, শুধু কমিশন থাকলে কিন্তু ডেবিট দিকে বসবে। জমি ক্রয় 50,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এক্ষেত্রে কোন ধরনের ভুল? এই নীতিগত ভুল। মূলধন জাতীয় লেনদেনকে কি মনে করা হয়? মুনাফা জাতীয় লেনদেন মনে করা হয়, আবার মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় মনে করা হয়, এটাই হচ্ছে নীতিগত ভুল। র্যামিলে যে সমস্ত ভুল ধরা পড়ে, নীতিগত ভুল, হ্যাঁ নীতিগত ভুল ধরা পড়ে। এবারে খেয়াল করে দেখো, লেখার ভুল ও টাকার অঙ্কের ভুল এর দুটো ধরা পড়ে, নীতিগত ভুল ধরা পড়ে না। সরি, নীতিগত ভুল কি? ওই যে বললাম না, সম্পদকে মানে মূল কথা মূলধন জাতীয়কে মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় হিসেবে দেখানো হয়, এতে করে কোথায় ইফেক্ট পড়ে না, এই জন্য ধরা পড়ে না। মানে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে না, লেখার ভুল এবং টাকার অঙ্কের ভুল, একদিকে 500 আর একদিকে 5,000 লিখে ফেলেছে, সেক্ষেত্রে ধরা পড়বে। মূলধন জাতীয় ব্যয়কেই যে বলা হয়েছে 111 নম্বর, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করার এই কোন ধরনের ভুল? এটা হচ্ছে নীতিগত ভুল, খুবই ইম্পর্টেন্ট। অনিশ্চিত হিসাব অন্য নামটা কি হবে? সাময়িক হিসাব। সাময়িক হিসাব হচ্ছে অনিশ্চিত হিসাবের অন্য নাম। আমাদের সর্বশেষ অধ্যায় 10ম অধ্যায় কোনটি অনুসারে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়? IAS 01। কোনটি বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত হবে? অবশ্যই যারা আর্থিক বিবরণী করতেছো তারা তো জানোই, বলে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার আমরা দেখি হচ্ছে বিশদ আয় বিবরণীতে কোন ধরনের আয় ব্যয় লিপিবদ্ধ করা হয়? মুনাফা জাতীয় আয় ব্যয় বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়। কোন নীতিতে সমাপনী মজুদ পণ্য? এটা আমরা অনেক আগে দেখে আসছি, রক্ষণশীলতার নীতি অনুসারে। সমাপনী মজুদ পণ্য রক্ষণশীলতার নীতি, সমাপনী মজুদ পণ্য রক্ষণশীলতার নীতি, এইভাবে মনে রাখলেই হবে, কারণ এটা পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট। পরেরটা, আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ করা হবে মূলধন জাতীয় প্রাপ্তি, ইয়েস। মুনাফা জাতীয় আয় ব্যয় তো আমার আগেই চলে গেছে, বিশদ আয় বিবরণীতে এটা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 3। কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদের অবচয় হিসাবভুক্ত করা হয়? স্থায়ী সম্পদের অবচয়, চলমান প্রতিষ্ঠান ধারণা, 1 বছর পর পর, 2 বছর পর, 3 বছর পর চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির অবচয় হিসাবমুক্ত করা হয়। কোনটি পরোক্ষ পরিচালন ব্যয়? এটা হচ্ছে অফিস খরচ, অনেক কিছু থাকতে পারে এখানে। বিক্রয়কারী ব্যবসায়ের মূল পরিচালন আয় কোনটি? পণ্য বিক্রয়। তাহলে বিক্রয়কারী ব্যবসায়ের মূল পরিচালন আয় কোনটা? পণ্য বিক্রয়। তাহলে মূল আয়টাই তো বিক্রয় থেকে আসে। প্রাপ্য সুদ মানে পাই নাই, পাবো। আর্থিক বিবরণীর কোন অংশে থাকে? চলতি সম্পদ হিসেবে দেখবো প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন। কোনটি দীর্ঘমেয়াদী দায়? এটা হচ্ছে ডিবেঞ্চার, ঋণপত্র বা বন্ধকি ঋণ। র্যামিলে দেয়া আছে বেতন 8 মাস 48,000 টাকা, তাহলে কি 6/48, তার মানে প্রতি মাসে 6,000 করে। এক্ষেত্রে বকেয়া বেতনের পরিমাণ কত? তাহলে আরও বাকি আছে কয় মাস? 4 মাস। তাহলে ওই যে, তাহলে 4/6 24,000 টাকা। 8 মাসে 48, তাহলে 1 মাসে কত? তাহলে 1 মাসে 6,000 টাকা। 8 মাস 9, 10, 11, 12, আরও দরকার 4 মাস, তাহলে 4/6 24,000 টাকা। সাধারণ সঞ্চিতি এবং অনাদায়ী সঞ্চিতি একই অর্থ নয়, দুইটা আলাদা। সাধারণ সঞ্চিতি এবং অনাদায়ী সঞ্চিতি দুটোই আলাদা। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক কি? অদৃশ্যমান সম্পদ। আমার মাত্র 299টি এমসিকিউ প্র্যাকটিস করে যাও, 100% 30 আউট অফ 30 পাবে, কোনো সন্দেহ নেই। মূল বইটাও পড়তে হবে না, কোনো টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন, গাইড মাইড কিচ্ছু লাগবে না রে ভাই, জাস্ট 299টি এমসিকিউ পড়ে যাও, এক্সাম হলে গিয়ে দেখো ম্যাজিক। গুগল ক্রোমে সার্চ করো rajuacademy.com, সেখানে তুমি কোর্সটা এনরোল করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবা, বলে হ্যাঁ আমি কোর্সটি নিতে চাই, অন্য কোনো কিছু লেখা থেকে বিরত থাকবে। সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।